মালয়েশিয়া কর্মী পাঠানোর সঙ্গে প্রতারণা নিয়ে অনুসন্ধান করেছেন দেশ টিভির বিশেষ প্রতিনিধি মহিউদ্দিন। এই মুহূর্তে সরাসরি স্টুডিওতে যুক্ত হচ্ছেন তিনি। মহিউদ্দিন, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। প্রতিবেদনে দেখছিলাম মালয়েশিয়া কর্মী পাঠানোর নামে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে এজেন্সিগুলো। অনুসন্ধানে কতগুলো এজেন্সির দুর্নীতি প্রমাণ আপনার কাছে মিলেছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনার মাধ্যমে আমাদের দেশ টিভির দর্শকদের। যে দুদক যে অনুসন্ধানটি শুরু করেছে এটি হচ্ছে তাদের একটি গোয়েন্দা অনুসন্ধান। এটি অনেক আগ থেকেই শুরু করেছিল। দুদকের একজন কর্মকর্তা খুরশিদ আলম নাম ভদ্রলোক, তার নেতৃত্বে একটি টিম করেছে। তো তারা অনুসন্ধান করতে গিয়ে আমি যেটি দেখেছি, যে অনুসন্ধান প্রতিবেদনটা আমার চোখে পড়েছে, আমি দেখেছি সেখানে তারা একদম বিস্তারিতভাবে খুব ডিপে গিয়ে অনুসন্ধানটা করেছে। সেই অনুসন্ধানে করতে গিয়ে তারা ছদ্মবেশে যে সমস্ত প্রতিষ্ঠানের নাম এসেছে, যে ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, বিনিময় ইন্টারন্যাশনাল, এই প্রতিষ্ঠানগুলোর ভিতরে তারা ঢুকে তারা দেখেছে যে এরা আসলে যে ধরনের প্রতারণা করে, এটা কয়েক ভাগের সাধারণ মানুষের সাথে প্রতারণা করে। এর মধ্যে একটি হচ্ছে বাড়তি টাকা নেওয়া। সেটি তো আমাদের নিউজে বলা আছে, ইতিমধ্যে মানুষও জানে 4 লাখ 5 লাখ করে টাকা নেয়। সরকারি যে নির্ধারিত ফি এসে কয়েক গুণ বেশি হচ্ছে। এর বাইরে গিয়ে তারা আবার নিজেরা মেডিকেল সেন্টার তৈরি করেছে। নিজেরা মেডিকেল সেন্টার তৈরি করে সেখানে একজন মানুষকে তারা 2বার 3বার পর্যন্ত মেডিকেল চেক আপ করে। তো এই চেক আপের মধ্যে দিয়ে তারা 10,000 12,000 একজনের কাছ থেকে 36,000 টাকা করে টাকা তারা নিয়ে নেয়। তো এটিও তারা দেখেছে এবং এর ভিতরে আমি রিপোর্টের মধ্যে নিয়ে আসতে পারি, যেহেতু এখন এই ধরনের ঘটনাটি হচ্ছে, যার কারণে আমরা রিপোর্টটা আর্লি করে দিয়েছি। এখানে কিন্তু তারা যে রিপোর্টটি দেয় ভিতরে, সেটিও কিন্তু ফেক। যে মেডিকেল চেক আপ যে তারা করে, এখানে তাদের হাসপাতালের ভিতরে কিন্তু কোনো ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি নেই। এটি শুধুমাত্র তারা কাগজে একটি সার্টিফিকেট দেয়, সেই সার্টিফিকেটটা দিয়ে টাকাগুলো তারা নিয়ে যায়। এটি হয়তো পরবর্তীতে আমরা অনুসন্ধান করে আবার বিষয়টি নিয়ে আসবো। আর যে প্রতিষ্ঠানগুলোর নাম বলেছেন আপনি, যে কয়টি প্রতিষ্ঠানের মধ্যে আছে আপনার যে বিনিময় ইন্টারন্যাশনাল, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, এই ক্যাথারসিস ইন্টারন্যাশনাল যে মালিক, তার বিরুদ্ধে কিন্তু মালয়েশিয়াতেও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, তিনি সেখানেও গ্রেপ্তার হয়েছেন। এখন দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে কি, আমাদের দেশে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। এই মানুষগুলো ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। এখন কেন থেকে যায় সেটি তো ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে, টেলিভিশনে এগুলোতে উঠে এসেছে। সেটি হচ্ছে এরা আসলে এত বড় একটা সিন্ডিকেট করেছে, আর এখানে এত টাকার পরিমাণ, যে টাকাগুলো দিয়ে সব জায়গায় তারা আসলে কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এই যেই সিন্ডিকেটের বলা হচ্ছে, এই সিন্ডিকেট নিয়েছে আপনার 12,000 কোটি টাকা। এটি তারা অনুসন্ধান করতে গিয়ে আমি দেখেছি একদম ব্যক্তি পর্যায়ে কথা বলেছে। যারা অনুসন্ধান করেছে তারা একদম ব্যক্তি পর্যায়ে কত টাকা নিয়েছে, কার মাধ্যমে নিয়েছে, কিভাবে নিয়েছে কথা বলে সে গ্রামে চলে গেছে। একটা লোককে ঢাকা পাওয়া যায় না, তার কাছ থেকে প্রতারণা করে টাকা নিয়ে গেছে, তার গ্রামে গিয়ে তারা অনুসন্ধান করেছে। এইভাবে আসলে টাকার অঙ্ক বেশি হওয়ার কারণে আর দুর্নীতির পরিমাণ বেশি হওয়ার কারণে এই সিন্ডিকেটের ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। প্রভাবশালী মন্ত্রী, এমপি কারা এর সঙ্গে জড়িত? প্রভাবশালী মন্ত্রী, এমপি আপনি দেখেছেন ইতিমধ্যে, এগুলো চলে এসেছে আমাদের নিউজের মধ্যে, আমরা দেখিয়েছি। সেটি হচ্ছে যে একজন এমপি আছেন, যেমন ফেনীর এমপি মাসুদউদ্দিন চৌধুরী, তিনি মনে হয় জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এর আগে একটি বাহিনীতে দায়িত্ব ছিলেন, খুব প্রভাবশালী কর্মকর্তা তিনি। 1/11-এর সময় তার অনেক দাপট ছিল। এর বাইরে গিয়ে আপনার আরেকজন আছে যে অর্থমন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী, তিনিও দীর্ঘদিন ধরে সংসদ সদস্য। তার যে ওয়াইফ, তার যে মেয়ে, তাদের নামে প্রতিষ্ঠান খুলে তারা এই ব্যবসাটা দীর্ঘদিন করে যাচ্ছেন। আরেকজন সংসদ সদস্য আছেন বেনজির আহমেদ নামে, তিনিও এগুলোর সাথে জড়িত। এখন এটি হচ্ছে সামনে এসেছে। এর বাইরে কিন্তু এর সুবিধাভোগীর সংখ্যা অনেক। নিশ্চয় সুবিধা পায় বলে যে পিছন থেকে তাদেরকে রাশ টেনে ধরা হয় না। সুবিধা যদি না পেত, শুধু তারা যদি টাকাটা লুটপাট করে তারা নিজেরা নিয়ে যেতেন, তাহলে দেখতেন এটা কোনো না কোনোভাবে আরও আগে সামনে চলে আসতো। এখন দুঃখজনক বিষয় হচ্ছে, এই ঘটনাগুলো ঘটার পরে আমাদের দেশের ধরনের অর্থনৈতিক যে অবস্থা, সেটি হচ্ছে আমরা সবাই বলি যে রেমিটেন্সের কারণে আমাদের দেশটি এগিয়ে যাচ্ছে অথবা অর্থনীতিটা মজবুত হচ্ছে। মালয়েশিয়া হচ্ছে আমাদের বড় একটি শ্রমবাজার, বড় মার্কেট। সেই জায়গাটা নিয়ে তারা এই ধরনের একটা খেলাধুলা করা, এইভাবে এখানেই ব্যবসা করতে হবে, এই জায়গায় লোক মানুষকে পাঠানো। এই সিন্ডিকেট থেকে বের হয়ে আসতে পারছেন না? সিন্ডিকেট থেকে বের হয়ে আসতে না পারার কারণ হচ্ছে, যেটি মনে হচ্ছে সেটা হচ্ছে আসলে এগুলো তো রাজনৈতিক সিদ্ধান্ত। যে যারা এই সমস্ত ব্যবসার সাথে জড়িত, এরা সবাই রাজনৈতিক ফিগার। এখন রাজনৈতিকভাবে যদি সিদ্ধান্ত নেওয়া না হয় যে এই লোকগুলোর লাগাম টেনে ধরা হবে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না এটি প্রশাসনিকভাবে ব্যবস্থা নিতে পারবে তাদের বিরুদ্ধে। কারণ আপনি এরা কোনো যে জায়গায় বাস করে, ওই থানার পুলিশের অতটুকু সাহস নেই যে তাকে ধরে নিয়ে আসবে। অথবা আপনি যদি বলেন দুর্নীতি দমন কমিশন, তারাও গিয়ে ওই লোকগুলো ধরে নিয়ে আসবে। এগুলো একটি সিদ্ধান্তের বিষয়। যদি রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে না, আমাদের যেহেতু দেশের অর্থনীতিটা নির্ভর করছে আমাদের রেমিটেন্সের উপরে, যারা আমাদের এই শ্রমবাজারে আঘাত করছে বা যাদের কারণে আমাদের মালয়েশিয়াতে জনবল পাঠানো বন্ধ হয়ে যাচ্ছে, এই লোকগুলোকে আমরা আইনের আওতায় নিয়ে আসি, সেই সিদ্ধান্তটা নিলে এটি বন্ধ হয়ে যাবে। পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সরকার এই বিষয়ে, যেহেতু রাজনৈতিক পার্সন এখানে জড়িত আছেন?
এখন সরকার যেহেতু এতদিন হয়তো সরকারও তো অনেক দিক খেয়াল করতে হয়, যেটি বাস্তবতা, অনেকগুলা বিষয় খেয়াল করতে হয়। সরকার তো এটি একটি সিস্টেম, এটা তো আর কোনো ব্যক্তি না। তো এই সিস্টেমগুলো এতদিন যেহেতু অন্তরালে ছিল, এখন সামনে চলে এসেছে। সেই সিস্টেমগুলো এখন নিশ্চয় সামনে এসেছে। যারা নেতৃত্ব দিচ্ছেন সরকারের প্রথম সারিতে যারা আছেন, নীতি নির্ধারণী সিদ্ধান্ত যারা নেন, তারা আমার মনে হয় এখন এইসব বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেবেন এবং ব্যবস্থা নেবেন। যদি ব্যবস্থা নেয় তাহলে হয়তো আবার আমাদের শ্রমবাজার খুলে যেতে পারে, এবং এই সমস্ত লোক যদি আইনের আওতায় চলে আসে, নতুন করে এইরকম আর কেউ আমাদের শ্রমিকদের বিদেশ পাঠানোর নামে টাকা নিয়ে মানুষদের এইভাবে হয়রানি করা এবং পথে বসিয়ে দেওয়া। এবং দেখেন আপনি, এই ফ্যামিলিগুলো একেবারে গরিব ফ্যামিলি, জায়গা জমি বিক্রি করে কিন্তু তারা বিদেশ যায়। তারা যায় নিজের ফ্যামিলিকে স্বাবলম্বী করার জন্য, একের সঙ্গে আমার রাষ্ট্র স্বাবলম্বী হয়, রাষ্ট্রের অর্থনীতি সমৃদ্ধ হয়। সেই জায়গাগুলোতে তারা আঘাত করছে। আমার মনে হয় সরকারের উচিত এখন এই বিষয়গুলো খুব গুরুত্বের সঙ্গে দেখা।